আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। এবারে বিস্তারিত সংবাদ। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দোকানপাট খুলে স্বাভাবিক চলাফেরা করার চেষ্টা করছেন মানুষ, তবে কিছুদিনের ব্যবধানে দফায় দফায় সংঘর্ষ এবং দুজন নিহতের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। এদিকে ১৪৪ ধারা শেষ হওয়ার পরও অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ঘটনায় মামলার পর গতকাল ২৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে বসুরহাটে নিজ কার্যালয়ে পৌরসভার মেয়র কাদের মির্জা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার এবং নেতা কর্মীদের ওপর হামলা করেছে কর্তৃপক্ষ। সত্তর ৮০ জন হেমলেট পরা, প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র, অন্ধকারে দেখাই যাচ্ছে না কি অবস্থা। এই মিনিটের মধ্যে মোহর গুলির সব অসহায় অবস্থায় নেতিবাদ করতেছে। এই রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমরা যেন কোম্পানিগঞ্জবাসী যেন মুক্তি পাই। একতরফা তারা গুলি করছে, একতরফা চতুর্দিকে ঘেরাও করি। এখানে অস্ত্র নিয়ে উপজেলা ক্যাম্পাসে অবস্থান করছে, সেখান থেকে আক্রমণটা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, এখন সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। যে নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট পরিস্থিতি, পৌরসভার পরিস্থিতি নিয়ে, সেখানে আমি সকাল থেকে এখন পর্যন্ত কোম্পানিগঞ্জে অবস্থান করতেছি। তো আমি যতটুকু দেখলাম যে এখানে ব্যবসায়ীরা সকালে দোকানপাট খুলছে, তার পাশাপাশি তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এখানে গাড়ি ঘোড়া চলছে, মোটামুটি স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমার সাথে কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনার এই জিয়াউল হক মীর আমাকে জানিয়েছে যে ওনারা আইন শৃঙ্খলা অবনতি যেন না ঘটে, কোথাও কোনো যেন অপ্রীতিকর উদ্ভূত পরিস্থিতি না ঘটে, সেই জন্য তারা যথেষ্ট প্রস্তুত রয়েছেন। এবং পুলিশ প্রশাসন এবং এখানে দুইজন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের সাথে আপনার র্যাব সহ পুলিশ, বিজিবি এখানে অনেক টহল জোরদার করা হয়েছে। আমাকে পুলিশ কোম্পানিগঞ্জ থানার ওসি জাহিদুল অকরণী জানিয়েছেন তারা দিনরাত কাজ করছেন। তারা এ পর্যন্ত ২৮-২৯ জন আটক করেছেন এবং এখানে একটি মামলা হয়েছে। এই যে ১৯৮ জনের নাম উল্লেখ করে ১৫০ জনের নাম অজ্ঞাতনামা রেখে এখানে একটি মামলা হয়েছে, যার প্রেক্ষিতে এখানে ২৯ জনকে আটক করা হয়েছে। তো আজাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ নোয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজাদ মালদার। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সংঘর্ষের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িতদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনাও দেওয়া হয়েছে। সকালে নিজ বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই সময় অপরাজনীতিতে জনগণের আস্থা নেই মন্তব্য করে বিএনপিকে অপরাজনীতি ছেড়ে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। পরিষ্কারভাবে বলতে চাই, দলের শৃঙ্খলা না মানলে যত বড় নেতা জনপ্রতিনিধি হন, দল ছাড় দেবে না। প্রশাসনকে বলে দেওয়া হয়েছে, দুর্নীতি দমন কমিশনকে বলে দেওয়া হয়েছে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, কে কোন পরিচয়ের সেটা দেখবে না। ডিজিটাল নিরাপত্তা আইন করে মানুষের বাক স্বাধীনতা সরকার হরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের খেতাব বাতিল ও লেখক মুশতাক এবং সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপির সমাবেশে এ অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে আইনটি ব্যবহার করছে সরকার। সমাবেশের অনুমতি দেওয়ার পরও প্রেস ক্লাবের আশেপাশের রাস্তায় প্রবেশাধিকার পুলিশ নিয়ন্ত্রণ করায় তীব্র প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। একদলীয় শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্য এই সরকার আজকে সমস্ত গণতান্ত্রিক যে আইন সেগুলোকে বাতিল করে দিয়ে তারা পুরোপুরি ভাবে স্বৈরাচারী আইন প্রতিষ্ঠা করছে। এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা বাতিল করতে হবে অবিলম্বে। এই আইনে গ্রেফতারকৃত সকল মানুষকে মুক্তি দিতে হবে। শৃঙ্খলা ঠিক রাখতে করোনা টিকা গ্রহণের বেলায় রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের ৭০টি উপজেলা কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করে এ নির্দেশনা দেন তিনি। এ সময় সরকারের পদক্ষেপে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ চোখের চিকিৎসা পাবেন বলে জানান সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট। ৫টি বিভাগে ৫টি মেডিকেল কলেজ চোখের চিকিৎসা সেবাকে দেশের সবখানে পৌঁছে দিতে কাজ করছে কমিউনিটি ভিশন সেন্টার। চলতি বছরের মধ্যে সব উপজেলায় সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। ডান চোখের পরীক্ষা করা হলো এবং এরপর তার রক্তচাপ এবং ব্লাড সুগার মাপা হলো। তারই ধারাবাহিকতায় এবার দেশের ৭০টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত হলো কমিউনিটি ভিশন সেন্টার। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে উদ্বোধন শেষে তিনি বলেন, এর মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে গেল সরকার। করোনা ভাইরাস ইতিমধ্যে আমাদের দেশে টিকাদান কর্মসূচি অব্যাহত আছে। তবে টিকা দেওয়ার সময় আমি একটা কথা বলবো, প্রত্যেকের নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারা সেন্টারে যাবেন, রেজিস্ট্রেশন করবেন, করে আপনাদের অপেক্ষা করতে হবে। যখন আপনার সময় আসবে, ডাকবে, তখন আসবেন। এখানে কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু কখনো করবেন না, এ পর্যন্ত হয়নি। এর জন্য না হয় সে ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। মুজিব বর্ষের অঙ্গীকার সবার জন্য ভূমি ও ঘর নিশ্চিতের কথা ফের তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। যেভাবে পারি গরিবানা হালে হলেও অন্তত একটা ঘর তৈরি করে দেওয়া, সে কাজও আমরা কিন্তু শুরু করেছি। বাংলাদেশ আর কারো কাছে ভিক্ষার জন্য হাত পাতবে না। বাংলাদেশ এখন মাথা উঁচু করে চলতে পারবে। উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা নিয়ে আমরা চলতে পারবো। উদ্বোধন শেষে ৩টি উপজেলার প্রান্তিক মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যন্ত অঞ্চলে মানুষ সেবা পাক, সেটা। মারুফ রেজা, RTV, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীর মার্কাজুল ইসলামিক একাডেমি হাফেজি মাদ্রাসার ছাত্র ফরহাদকে মারধরের মামলায় গ্রেপ্তার শিক্ষক মাওলানা ইয়াহিয়াকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বেলা 12টায় তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে বুধবার সন্ধ্যায় রাঙ্গুনিয়ার সরফ ভাটা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ছাত্র ফরহাদের জন্মদিনে মা ছেলেকে দেখতে মাদ্রাসায় গেলে ছেলে মায়ের সঙ্গে বাড়ি যেতে কান্নাকাটি করে। এই সময় মাওলানা ইয়াহিয়া ফরহাদকে ধরে নিয়ে নির্মমভাবে পিটুনি দেয়। পরে মারধরের এই ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। এদিকে মাদ্রাসায় শিশু নির্যাতনের ঘটনায় গৃহীত পদক্ষেপ আগামী রোববার জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি USTCর বহুতল ভবনের একাংশ গুঁড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। সকাল থেকে বিজ্ঞান প্রযুক্তি ও প্রকৌশল অনুষদ ভবনটি ভাঙার কাজ শুরু করে CDA। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন CDAর ম্যাজিস্ট্রেট সাইফুল আলম। তিনি জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গয়নার ছড়া খাল দখল করে গড়ে তোলা বহুতল ভবনটির একাংশ ভাঙা হচ্ছে। 16 তলা ভবনের অনুমতি থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 18 তলা ভবন নির্মাণ করে। এজন্য খালের প্রায় 3,500 বর্গফুট জায়গা দখল করে। এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবৈধ অংশ ভেঙে ফেলাতে সময় বেঁধে দিয়েও কাজ হয়নি। দর্শক, এই মুহূর্তে উচ্ছেদ অভিযানের খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, উচ্ছেদ অভিযান সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন?
মৌসুমী, আপনি আসলে যেমনটি বলেছিলেন, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে গয়নাছড়া খালের উপরে। ঠিক এই খালটি ইউএসটিসি কর্তৃপক্ষ অবৈধভাবে দখল করেই কিন্তু আসলে ওনাদের 18 তলা এই ভবনটি তৈরি করেছেন, বহুতল ভবন। 2005 সালে গণপূর্ত অধিদপ্তর থেকে ওনারা 16 তলা ভবনের অনুমতি নিয়েছেন, কিন্তু ওনারা 16 তলা ভবনের অনুমতি নিয়ে কিন্তু ওনারা 18 তলা ভবনটি তৈরি করেছেন। এই বিল্ডিংয়ের 3500 স্কোয়ার ফিট এই ভবনটি ভাঙ্গা হবে। গণপূর্ত অধিদপ্তরের ইঞ্জিনিয়ার উনি আমাদেরকে বলেছেন, এবং এই ভবনটি সম্পূর্ণ ভাঙতে হয়তো যেটা ধারণা করা হচ্ছে 10 থেকে 12 দিন সময় লাগতে পারে। এই 10 থেকে 12 দিন সময়ের মধ্যে পুরো ভবন ভেঙেই এরপরে ওনারা কিন্তু এই খালটিকে আবার জলবদ্ধতা নিরসনের জন্য কিন্তু ব্যবস্থা খোলামেলা করবেন। এই ভবনটি ভাঙতে যেটা বললো ওনারা 10 থেকে 12 দিন সময় নেবেন। এই সময়ের মধ্যে ওনারা যদি ভবনটি ভাঙতে না পারেন তাহলে কিন্তু আবারও ওনারা কিন্তু সময় নেবেন। তবে আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গণপূর্ত অধিদপ্তর থেকে কিন্তু ওনাদেরকে বারবার কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল। সেই নোটিশ কিন্তু ওনারা কিন্তু গ্রাহ্য করেননি, মানেননি কোনোভাবে ইউএসটিসি কর্তৃপক্ষ। ইউএসটিসি কর্তৃপক্ষ বলেছেন ওনারা যোগাযোগ করবেন, কিন্তু যোগাযোগ করেননি। সিরিজে কিন্তু চেষ্টা করেছিলেন ওনাদের সাথে একটা সমঝোতা করার জন্য, কিন্তু ইউএসটিসি কর্তৃপক্ষ কিন্তু সেই সমঝোতায় আসেননি। মৌসুমী, এই ছিল আমার কাছে সর্বশেষ। সাইফুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ। রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হলেও প্রায় সব রাস্তায় চলছে রিকশা ও ভ্যান। ঢাকার ট্রাফিক আইনে প্রধান সড়কগুলোতে রিকশা ভ্যান চলাচল নিষিদ্ধ হলেও মানছেন না কেউ। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত গতির যানবাহনের সঙ্গে একই রাস্তায় কম গতির যান চলাচলে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। সড়কে বিশৃঙ্খলা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ছবি তুলেছেন শফিকুল আলম। যানজটে নাকাল নগরবাসীকে মুক্তি দিতে বেশ কয়েক বছর আগে রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কে রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি নিষিদ্ধ করে ডিএমপি ট্রাফিক বিভাগ। করোনা শুরুর আগে আইনটি মোটামুটি মানা হলেও করোনাকালে সাধারণ ছুটির সুযোগে সড়কগুলোতে শুরু হয় রিকশার অবাধ চলাচল। করোনার প্রভাব কমার সঙ্গে সঙ্গে যানজট আগের অবস্থায় ফিরলেও রিকশা, ভ্যান আর বন্ধ হয়নি। কেন প্রধান সড়কে ঝুঁকি নিয়ে রিকশা চালাচ্ছেন, এমন প্রশ্নের উত্তর ছিল জীবিকার তাগিদেই চালাতে হয়। মানে গর্বী চালাই, মানে হঠাৎ করে আসি এখানে চালাচ্ছি, আপনি ঢুকলাম তো এদিকে, আর টাকা দিলে ছেড়ে দেয়, এমনকি আর দেয় না। সন্ধ্যাবেলা গেমজাম লাগে, তখন হয়তো টার্চার করে যে সরো সরো সরো। ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা জানালেন, প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধে তারা তৎপর, কিন্তু জনবল কম থাকায় সবসময় পেরে ওঠা যায় না। উন্নয়নমূলক কাজ চলতেছে, বড় মাছের আড়ত, একটা বড় সবজির আড়ত, আবার এখানে আমার বাম পাশে আসতে পুরাটাই গ্রাম। ইচ্ছা করলে রিকশা পুরোপুরি বন্ধ করতে পারতেছি না। তবে বিভাগের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলছেন, প্রধান সড়ক পারাপারের সুযোগে রিকশা, ভ্যানগুলো আইনের চোখকে ফাঁকি দিচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনা যিনি থাকেন তাকে অতিক্রম করার পরে সে আবার সুযোগ নিয়ে বিভিন্ন লেনে মেইন রোড সাইডে চলাচলের চেষ্টা করে, কিন্তু সেটাও আমরা অ্যাড্রেস করেছি এবং পারতপক্ষে আমরা চেষ্টা করি পিক আওয়ারে অন্তত রাত 10টার মধ্যে যেন কোনো মেইন রোডের রিকশা না থাকে। এই পরিবহন বিশেষজ্ঞ বলছেন, মহাসড়ক প্রধান সড়কগুলোতে দ্রুত গতির যানবাহনের সঙ্গে কোনোভাবেই কম গতির যান চলতে দেওয়া উচিত না। রোডের সবসময় একটা শ্রেণীবিন্যাস থাকে, যেটাকে আমরা বলি ফাংশনাল ক্লাসিফিকেশন। সেখানে আর্টারি থেকে আপনার সেকেন্ডারি রোড থেকে লোকাল রোডে যাবে, এবং আর্টারিতে সবসময় মোটরাইজড ট্রাফিক চলার কথা, এবং এদের যদি গতিবেগের মধ্যে তারতম্য হতে থাকে, ওই যে আপনার যে আর্টারি বা আমরা যেটা মেইন সড়ক বলছি তার যে আপনার ফাংশন, সেই ফাংশনটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। সড়ক দুর্ঘটনা কমাতে অযান্ত্রিক যানগুলোকে দ্রুত প্রধান সড়ক থেকে সরানোর তাগিদ দেন তিনি। এই সড়কে আপনার মোটরাইজ এবং নন মোটরাইজ একই সাথে চলছে, সিগন্যালের যে ম্যানেজমেন্টটা সেটা কিন্তু আপনি দেখবেন রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এ মাসে ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। তার সফরে পর্যটন ও সংস্কৃতিতে সহযোগিতা সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা আছে। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেশটির রাষ্ট্রদূত বংশীধর মিশ্র। তিনি জানালেন, চলতি বছরেই শুরু হতে পারে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি। এ খাতে সহযোগিতা বাড়াতে দেশটিতে বাংলাদেশের বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। মুক্তা মাহমুদের রিপোর্ট।
স্বাধীনতার 50 বছর পূর্তি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। দিনক্ষণ চূড়ান্ত না হলেও মার্চের চতুর্থ সপ্তাহে আসতে পারেন তিনি। এ উপলক্ষে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দেশটির রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে আত্মিক সম্পর্ক উল্লেখ করে বলেন, এতে কখনো ভাটা পড়েনি। ভেরি ফরচুনেটলি বাংলাদেশ ও নেপাল সম্পর্ক অনন্য। এই সম্পর্ক একেবারেই সমস্যাহীন। ভবিষ্যতে তা আরো সুদূরপ্রসারী হতে হবে। এজন্য দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানো চায়। এক্ষেত্রে নেপাল বরাবরই এদেশের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে চায়। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুদেশের পর্যটন, বিদ্যুৎ উৎপাদন, মানব সম্পদ, স্থলবন্দর ও রেল যোগাযোগ উন্নয়নে বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। নেপাল থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, কোভিডের কারণে বিষয়টি এতদিনে থেমেছিল। পরিস্থিতির উন্নতি হয় চলতি বছরই তা শুরু হতে পারে। কোভিডের কারণে এতদিন থমকে ছিল, তবে তা এবছর হতে শুরু হতে পারে। নেপাল থেকে ভারতের গ্রিড লাইনে সংযোগ তৈরির কাজ শুরু হয়েছে। ভারত সীমান্ত থেকে বাংলাদেশ অংশে সংযোগ দিয়ে এই বিদ্যুৎ আনা যাবে। আর নেপাল সরকার বিদ্যুৎ বিষয়ে যে নতুন আইন পাশ করেছে তাতে বাংলাদেশ সেখানে বিনিয়োগ করতে পারে। নেপালের জলবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ সেখানে বিনিয়োগ করে তা আবার ব্যবহার করতে পারে। নেপালের রাষ্ট্রপতির সফর প্রসঙ্গে জানান, আলোচনার টেবিলে 5টি বিষয় থাকলেও পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে সমঝোতা হতে পারে। রাষ্ট্রপতির সফরে যোগাযোগ সহ 5টি বিষয় আলোচ্য হতে পারে। আমরা দুপক্ষই আশা করছি অন্তত পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা সই হতে পারে। এজন্য দুদেশের মধ্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো এবং শিগগিরই চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ফ্লাইট চালুর আশা করেন তিনি। নেপাল বাংলাদেশে ফ্লাইট বাড়াতে চায়, সেক্ষেত্রে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারে আগ্রহী। একই সাথে ফ্লাইটও বাড়ানো যেতে পারে, কারণ দুদেশেরই চাহিদা আছে। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস এক্সিস্ট। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে উল্লেখ করে তাদের প্রত্যাবাসনে চীন সহ অন্যান্য রাষ্ট্রগুলোর যথাযথ পদক্ষেপ আশা করেন নেপালের রাষ্ট্রদূত বংশীধর মিশ্র। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। রাজধানীর গুলশান এভিনিউয়ে কর্পোরেট শাখা চালুর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বেঙ্গল ব্যাংক। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যাংকটি, বললেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। শুধু শহরকেন্দ্রিক নয়, প্রত্যন্ত অঞ্চলে জনগণের কাছে আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দেশে 60তম তফসিলি ব্যাংক হিসেবে কর্পোরেট শাখার চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। গুলশান এভিনিউয়ে খন্দকার টাওয়ারের নিচতলায় এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা দেওয়ার লক্ষ্যে যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার সাধুবাদ জানান গ্রাহকরা। ক্লায়েন্টকে আপনারা সাপোর্ট দিবেন, ক্লায়েন্ট আপনাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আধুনিক ব্যাংকিংয়ের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই সহজভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলে জানান ব্যাংকের চেয়ারম্যান জসিমউদ্দিন। আমরা নতুন ব্যাংক ঠিক আছে, কিন্তু যারা আমাদের ব্যাংকটা চালাবেন তারা সবাই কিন্তু অভিজ্ঞ। এক একজনের 20 বছর 30 বছর অভিজ্ঞতা নিয়েই তারা কিন্তু এই ব্যাংকের দায়িত্ব নিয়েছেন। আমি আশা করি আপনাদের সবাই যদি সহযোগিতা থাকে, আমরা খুব তাড়াতাড়ি এই ব্যাংক একটা পর্যায়ে চলে যাবে। এবং আমি সবসময় বলি যে আমরা ব্যাংক মানুষ যেন ব্যাংকে না আসতে হয়, আমরা যেন কাস্টমারের কাছে যেতে, ব্যাংক যেন কাস্টমারের কাছে যায়, এই প্রত্যাশা নিয়ে আমরা আশা করি আজকের পর থেকে আপনারা এই গুলশানের যারা আছেন এবং আমি এখানে অনেক ব্যবসায়ীরা আছেন, আপনারা আমাদের সাথে ব্যবসা শুরু করেন। আমরা অবশ্যই আপনাদেরকে ভালো সার্ভিস দিব। বেঙ্গল ব্যাংক দেশের অর্থনীতির চাকা সচল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বেঙ্গল গ্রুপের চেয়ারম্যানের। সমাজে অনেক লোক বঞ্চিত, অনেক লোক ব্যাংকের দরজা আসতে পারে না। ওই অনেকে তেলের মাথা তেল দেয়, যার মাথা তেল নেই তারা আর কেউ তেল দেয় না। আমরা বড় বড় ব্যবসায়ীদেরকে বেছে নিই, আমরা গ্রুপ অফ কোম্পানিগুলোকে বেছে নিই যে আসেন আপনারা আমাদের থেকে টাকা নেন। কিন্তু আমরা নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, বাংলাদেশকে আরও
এগিয়ে নিতে হবে। আমাদের খাদ্যে আজ স্বয়ং সম্পূর্ণ কেন? যা দেখেন অনেক তরুণ নতুন নতুন প্রযুক্তি নিয়ে ধান চাষ করতেছে, আলুর চাষ করতেছে, ফুলের চাষ করতেছে। তারা যদি একটু ভালো ফাইন্যান্স পায় তারা আরো অনেক কিছু করতে পারবে। ব্যাংকিং খাতের প্রতি গ্রাহকদের যে আস্থার সংকট রয়েছে তা ফেরাতে কাজ করবে বেঙ্গল ব্যাংক, এমন প্রত্যাশা সবার। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন। নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।